আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের মনোবিজ্ঞান সপ্তম অধ্যায়ের নাম হলো আপনার মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি। এই যে আমাদের মনোবিজ্ঞান পাঠটি আছে, এটি সম্পূর্ণ রয়েছে গবেষণার উপর বেস করে, অর্থাৎ মনোবিজ্ঞানকে প্রত্যেক দিন গবেষণা করা হয়। আজকে মনোবিজ্ঞান একরকম, কালকে আরেক রকম, 5 মিনিট আগে একরকম, 10 মিনিট পর আরেক রকম। মনোবিজ্ঞান সবসময় আপনার পরিবর্তনশীল হয়, কখনো মনোবিজ্ঞান আপনার একই রকম থাকে না। এই মনোবিজ্ঞানগুলোর পদ্ধতিসমূহ কিভাবে পরিবর্তন হবে এবং গবেষণাগুলো কিভাবে হবে তা নিয়ে আজ আমরা ক্ষুদ্র পরিসরে আলোচনা করব। আমাদের লেকচার 1-এর আলোচ্য বিষয় হলো গবেষণা পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, চল, নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি, চিকিৎসামূলক পদ্ধতি। ফার্স্ট আমাদের এসেছে আপনার গবেষণা পদ্ধতি জিনিসটি কি। দেখেন, বিএফ অ্যান্ডারসন বলে বৈজ্ঞানিক পদ্ধতিকে ঘটনার বর্ণনা বা ব্যাখ্যা দানের লক্ষ্যে নিম্নলিখিত নিয়মাবলী হিসেবে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ ধরেন বৈজ্ঞানিক পদ্ধতি, আমরা ধরেন একজন গত কয়েকদিন বলতে গত একদিন আগে আমরা একটি নিউজ দেখেছি, একটি ছেলেকে পাহাড়ে মেরে কেটে তার মাংস খেয়ে ফেলেছে। এটা তারা এক ধরনের সাইকোলজিক্যাল রোগে ভুগছে। এই যে তারা রোগে ভুগছে, এই রোগটিকে আমরা গবেষণা করার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করব এবং ওটা দ্বারা ঘটনার বর্ণনা করব, ব্যাখ্যা দানের লক্ষ্যে নিম্নলিখিত নিয়মাবলী হিসেবে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ কার্যকরী সংজ্ঞা প্রদান করব, ওই রোগের সংজ্ঞাটা, সাধারণীকরণ, ওই রোগটা কিভাবে আসলো তাদের মাঝে। মানুষের মাংস কাটা কিন্তু এক ধরনের রোগ, এবং নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ করব, আবার পুনরায় পর্যবেক্ষণ করব, ওই মানুষগুলোকে এনে নিশ্চিত করব আদৌ সে এই ধরনের রোগে আক্রান্ত নাকি, অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগী। এদেরকে কি বলা হয় ভাইয়া? সিজোফ্রেনিয়া রোগী। এরপর হচ্ছে আপনাকে সামঞ্জস্য বিধান, অর্থাৎ কোনো বৈজ্ঞানিকের গবেষণা পদ্ধতিকে মেনটেন করার জন্য চিহ্নিত করতে হবে, এটিকে নিয়ে বারবার গবেষণা করতে হবে, সামঞ্জস্যপূর্ণটা ব্যাখ্যা করে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিকে কি করতে হবে? আপনার সংজ্ঞায়িত করতে হবে। এরপরে ক্রাইডার, গোতালাস, ক্যাবানো, সলোমন বলে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যার সমস্যা শনাক্তকরণ করব, কেন তারা মানুষের মাংস খাচ্ছে, সংগ্রহ করব তাদের তথ্য, এরপরে সিদ্ধান্ত গ্রহণ করব তারা কি আদৌ এই রোগে আক্রান্ত নাকি, এবং সিদ্ধান্ত যে নিয়েছি তার সিদ্ধান্ত সত্যতা আমরা কি করব? আপনার যাচাই করব। এটি হচ্ছে আপনার একটি কি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এরপর সাইডে এই মনোবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আপনার পরীক্ষণ পদ্ধতি, একটা হচ্ছে আপনার পর্যবেক্ষণ পদ্ধতি, একটা হচ্ছে আপনার চিকিৎসামূলক পদ্ধতি, একটা হচ্ছে আপনার পরিসংখ্যান পদ্ধতি, একটা হচ্ছে আপনার জরিপ পদ্ধতি, একটা হচ্ছে আপনার সহজ সম্পর্ক অনুদান পদ্ধতি, একটা হচ্ছে ঘটনা অনুদান পদ্ধতি। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য চিকিৎসামূলক পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, ঘটনা অনুদান পদ্ধতি। আংশিক ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পরীক্ষণ পদ্ধতি। তাহলে ভালোভাবে মার্ক করে রাখবেন আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে কি কি। একটা হচ্ছে আপনার পরীক্ষণ পদ্ধতি, একটা হচ্ছে আপনার চিকিৎসামূলক পদ্ধতি, একটা হচ্ছে আপনার পরিসংখ্যান পদ্ধতি, একটা হচ্ছে আপনার ঘটনা অনুদান পদ্ধতি। দেখেন পরীক্ষণ পদ্ধতি, ক্রাইডার, গোতালাস, ক্যাবানো, সলোমন কি বলে? একটি পরীক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন বিজ্ঞানী একটি নির্দিষ্ট পথে অধ্যয়নের জন্য একটি বস্তুকে ব্যবহার করেন এবং তারপর আচরণের ফলাফল প্রত্যক্ষ করেন। ধরেন আপনি একটা পরীক্ষা চালানোর জন্য একটি মানুষকে আপনি বাছাই করে নিয়েছেন এবং ওই মানুষটিকে ব্যবহার করে এবং ওর উপর বিভিন্ন প্রকার মনোবৈজ্ঞানিক তথ্যাবধি পরীক্ষণ অ্যাপ্লাই করে তার আচরণের ফলাফল প্রত্যক্ষ করেন। এটিকে বলা হয় পরীক্ষণ পদ্ধতি। অর্থাৎ একটি বস্তু বা একটি প্রাণীকে আপনি চয়েস করে ওর উপর বিভিন্ন পরীক্ষণ পদ্ধতি আপনি চালাবেন। এরপর এই পরীক্ষণ পদ্ধতিতে একটি যে জিনিস দেখা যায় যেটিকে চল বলা হয়। আসলে চল জিনিসটা কি? চল বলতে বুঝি কোনো ট্রেন্ড বা ট্রেডিশন। অর্থাৎ এখন আপনার যেটা আমরা বলতে পারি যে এখন কি, এখন দেখেন আমাদের ইসলাম মাইন্ডেড মেয়েরা বোরকা এবং হিজাব নিকাব পরার চল বা ট্রেন্ড ঠিক সেম। আবার আমাদের বাইরের কান্ট্রি বা আমাদের যারা ওয়েস্টার্ন ড্রেস আপ পরে তাদের এখন টপস জিন্স পরার ট্রেন্ড। অর্থাৎ যে ট্রেন্ডটা আসে ওই ট্রেন্ডকে আমরা চল বলবো। এই চলটা নির্ভরশীল হয়, অনির্ভরশীল হয়। যেমন নির্ভরশীল বলতে যেমন আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই আমি। এখন থেকে মেয়েরা, আমাদের জেনারেশনের মেয়েরা আগে নর্মালি মেকআপ করতো, এখনের জেনারেশনের মেয়েরা মেকআপ করার সময় ঠিক গালের এই জায়গায় ব্লাশ দিয়ে রেড করে রাখে। নোটিস করবেন, দেখবেন মেয়েরা রেড করে রাখে। তাহলে এটা এখন বর্তমানে একটা ট্রেন্ড বা চল। এটা নির্ভরশীল হয়েছে কি করে? আমাদের পাকিস্তানি সংস্কৃতির কোন একটা মেয়ে, হানিয়া আমি শুনেছি, আমি নাম, ওই মেয়ে মেকআপটা দেখে ওরা ফলো করছে। তাহলে এটা নির্ভরশীল চল।
আর যে চলটা নির্ভরশীল না, যে ট্রেন্ডটা নির্ভরশীল না, ওকে আমরা বলবো অনির্ভরশীল চল। তাহলে স্যার আমরা নির্ভরশীল চল বুঝতে পেরেছি, অনির্ভরশীল চলও বুঝতে পেরেছি। এরপর হচ্ছে স্যার আপনার মধ্যবর্তী চল, অর্থাৎ পরীক্ষণ পাত্রের বয়স, অভ্যাস, লিঙ্গ, অভিজ্ঞতা এগুলোকে মধ্যবর্তী চলের উদাহরণ বলা হয়। বাহ্যিক চল হচ্ছে যে বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয়, অর্থাৎ আপনি বাইরে দেখছেন একজন মানুষ কোনো একটি প্রসেস ফলো করছে বা বিজনেসের প্রসেস ফলো করছে। ধরুন আমাদের ইউনিক স্কুলে আমি আমার স্টাইলে পড়াই, আমার স্টাইলটা দেখে আরেকজন ফলো করে এই স্টাইলে পড়াইতে চাচ্ছে, তাহলে এটা হচ্ছে যে আপনার কি বাহ্যিক চল। এরপর দেখেন পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ কি, একাধিক চলের মধ্যে কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করে, মানে একাধিক চল থাকলে এদের মাঝে একটা কার্যকরণ সম্পর্ক থাকে। যেমন বাহ্যিক চল এবং আপনার নির্ভরশীল চলে এক ধরনের মিল রয়েছে। এরপর হচ্ছে আপনার পরীক্ষাধীন চলের উপর অন্যান্য চল বা উপাদান যাতে অপ্রয়োজনীয় বিস্তার না করতে পারে এই জন্য সেগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে। পরীক্ষণকারী তার ইচ্ছা মতো চল নিয়ন্ত্রণ করতে পারে। পরীক্ষণকারী যে পরীক্ষা করে সে তার ইচ্ছা মতো চল কি করতে পারে, যে পরীক্ষা করবে সে তার মতো করে ট্রেন্ডটাকে পরিবর্তন করে অ্যাপ্লাই করতে পারে। এ পদ্ধতিতে গবেষণাগারের অবস্থা বজায় রেখে প্রাকৃতিক পরিবেশে অনুসন্ধান কার্য সম্পাদন করে। ঘটনার পুনরাবৃত্তি পরীক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য। এরপরে এই পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য পরীক্ষণকারীকে সরাসরি উপস্থিত থাকতে হয়, যার পরীক্ষা করবেন তার উপস্থিত থাকতে হবে। অনেক সময় নমুনায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের দুভাগে ভাগ করা হয়, যে পরীক্ষা নেবে সে পরীক্ষণ দল, আরেকটা যে নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রিত দল। পরীক্ষণ পদ্ধতিতে উপাদানগুলোকে পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা হয়। সে 2 মিনিট ধরে তার উপরে এই পরীক্ষণটা করা হয়েছে, 10 মিনিট যাবত করা হয়েছে, 15 মিনিট যাবত করা হয়েছে, 20 মিনিট যাবত করা হয়েছে। পরীক্ষণগণ বারবার একই পরীক্ষণ সম্পাদন করে ফলাফলের সত্যতা যাচাই করে। এখানে ব্যক্তির পছন্দ অপছন্দের কোনো স্থান নেই, তাকে যেভাবে প্রশ্ন করা হবে, যেভাবে পরীক্ষণ চালনা করবে তার ওভাবেই চালনা করতে হবে। এরপরে ভাই নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি। দৃশ্যমান বিষয়কে সুশৃঙ্খলভাবে দেখাকে পর্যবেক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি অর্থাৎ একটি কাজ চলমান আছে, আপনি বাইরে থেকে থেকে পর্যবেক্ষণ করে নিয়মতান্ত্রিকভাবে প্রসেস মেনটেন করাকে আপনার নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি বলে। এবার দেখেন নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি পারস্পরিক সম্পর্ক বা কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে সংগঠিত বিষয়বলী সঠিকভাবে লক্ষ্য করা এবং রেকর্ড করা। অর্থাৎ আপনি দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করবেন, ওই সম্পর্ক স্থাপন করে ওই সম্পর্কের ভিত্তিতে সংগঠিত বিষয়বলী সঠিকভাবে লক্ষ্য করা এবং ওগুলো কি করবেন, রেকর্ড করবেন। এদের মাঝে সম্পর্কে কি ধরনের ঝামেলা দেখা দিতে পারে, কি ধরনের প্রবলেম হতে পারে, এগুলো সবগুলো আমরা কি করব স্যার, নোটিস করব। এরপরে চিকিৎসামূলক পদ্ধতি। লোকজন যখন তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে মনোবিজ্ঞানীদের কাছে যায় অর্থাৎ সাইকিয়াট্রিকদের কাছে যায়, এদের কাছে গেলে এরা যে চিকিৎসা পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে, রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠায়, মানসিক ওয়ার্ডে ভর্তি করায়, বিভিন্ন প্রকার আপনার রিহ্যাবিলিটেশন সেন্টারে বিভিন্ন ধরনের ব্যায়াম বা শারীরিক কসরতের মাধ্যমে আপনার কি করে চিকিৎসা প্রদান করে, এটাকে আপনারা কি বলি, চিকিৎসামূলক পদ্ধতি। চিকিৎসামূলক পদ্ধতির সুবিধা, এই পদ্ধতির সাহায্যে মানসিক রোগের কারণ এবং গতি প্রকৃতি সম্বন্ধে জানা যায়। সমস্যাগ্রস্ত ব্যক্তির নিকট থেকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে তথ্য সংগ্রহ করা। চিকিৎসক নিজে দীর্ঘদিন যাবৎ রোগীর আচরণ অনুধান করে বহু মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারেন। দীর্ঘদিন যাবৎ রোগীর আচরণ অনুধান করে চিকিৎসক যথার্থ সঠিক সিদ্ধান্ত নেবেন। মানে অনেকদিন যাবৎ আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টারে আমাদের কাছে রেখে তার তথ্যগুলো নিয়ে আমরা কি করতে পারি, তাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি। এরপর চিকিৎসামূলকের অসুবিধা, এটি বিজ্ঞানসম্মত নয়। ব্যায়াম ট্যায়াম এগুলো বিজ্ঞানসম্মত নয়। তথ্য সংগ্রহের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি নেই, জাস্ট একটা কাগজের মধ্যে আমরা তথ্য সংগ্রহণ করি। কোনো পরীক্ষামূলক প্রকল্প গঠন করা যায় না, নিজের মতো করে ব্যায়াম বা শারীরিক কসরত দিয়ে ওকে মেনটেন করি। রোগী প্রদত্ত তথ্য যথাযথভাবে যাচাই করা সম্ভব নয়, রোগী বিভিন্ন তথ্য দেয়, সে মিথ্যা তথ্য দিতে পারে, যেন আমরা যাচাই করি না। এরপর স্যার ঘটনা অনুদানের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। বর্তমানকালে চিকিৎসামূলক পদ্ধতির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। ঘটনা অনুদানের জন্য আপনার অনেক বেশি সময় প্রয়োজন হয়, এটা সুবিধা হবে, বেসিক্যালি এটা কি হবে স্যার, সুবিধা হবে। চিকিৎসামূলক পদ্ধতির ব্যাপক লক্ষ্য করা যায়, এটা অসুবিধাতে ভুলে চলে এসেছে। তাহলে স্যার আমাদের এই চিকিৎসামূলক অসুবিধা পর্যন্ত ছিল আমাদের লেকচার 1। আমরা লেকচার 2তে বাকি টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে স্যার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।